ভুলেও এ কাজ করিস না ভাই। এই আদ্রবা সংসার পুরোপুরি ডুববে, সঙ্গে বউটাকেও মারবি তুই। কামরানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এই গর্দভ কথার মানেই বুঝেনি। সবাই হাসছে দেখে রেগে গেল কামরান। সেই প্রতিবাদী সুরে কিছু বলার আগে শুদ্ধ পুনরায় বলল, বউকে মারা প্রতিটা স্বামীর স্বামীগত অধিকার। সেই সূত্রে ওর বউকে ও মারবে, তাতে তোর বউয়ের কি? কামরান বলল, কথা বলতে পারলি শুদ্ধ? এটা তোর থেকে আশা করিনি আমি একদম। শুদ্ধ বলল, না করলে নাই, তবে স্বামী বউকে মারবে না তো কে মারবে? কামরান বলল, মারবে কেন? সময় দেয়া যায় না? শুদ্ধ বলল, কিসের সময়? বউ কি সাজিয়ে রাখার জিনিস যে সাজিয়ে রাখবে? স্বামীর দেওয়া হাজার হাজার টাকার গিফট নিতে পারবে, হি হি করতে করতে তার দেওয়া শাড়ি গয়না গায়ে জড়াতে পারবে, অথচ স্বামী কাছে এলেই হাজারটা বাহানা, মামার বাড়ির আবদার। শুদ্ধ থামতেই কামরান ফুঁসে উঠল। সে পুনরায় কিছু বলার আগে অর্ক তার বাহুতে খুশি মেরে বলল, শালা বেরসিক, এই মারা সেই মারা না, আদরে সাগরে ডুবে মারার কথা বলেছে শুদ্ধ। শালা ছাগলই থেকে গেলি। কামরান বলল, ও রে, আগে বলবি না? কামরানের কথায় শুদ্ধ আপাতত কথা বাড়ালো না, শুধু হাসানের দিকে একবার তাকিয়ে যেতে যেতে বলল, কিছু কিছু ক্ষেত্রে দুজনের মুডের অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। বইয়ের কাছে এমন মুডে যাওয়া উচিত যাতে একজনের উন্মাদনায় আরেকজন উন্মাদ হতে বাধ্য হয়। কথা বলে শুদ্ধ চুলে ব্রাশ করতে করতে স্থান ত্যাগ করল। তাকে যেতে দেখে কামরাল কপাল চাপড়ে বলল, এ শালা প্রচুর অশ্লীল, ওর বউটাকে বাঁচতে দিলে হয়। তোরা আমার কথা মিলিয়ে নিস, ওর বউ টিকবে না, দেখবি বিয়ের পরের দিনই ওর বউ পালাবে। কথা শুনে আরেক দুবার হাসির রোল পড়ল। শুদ্ধ রুমে এসে ল্যাপটপ অন করে দেখে শীতল এখনও রুম পরিষ্কার করছে। রুম একদম আগের মতো ঝকঝকে তকতকে। ভালোই খাটুনি হয়েছে, ওর বেহাল দশা দেখে বোঝাই যাচ্ছে। সে ফোন হাতে নিয়ে কল দিল। শীতল বিছানা টান টান করে নিচে নামতেই ফোনের রিংটন বেজে উঠল। কোমরখানা অবশ, হাঁপিয়ে উঠেছে। সে এদিক ওদিক তাকিয়ে দৃষ্টি বুলিয়ে দেখল সব কিছু সব ঠিকঠাক। তখন ফোনের রিংটন বেজে উঠল। মুখে বিরক্তিকর শব্দ করে ফোন হাতে নিয়ে দেখল অপ্রিয় মানুষটার নাম। মুখ থমথমে করে কল রিসিভ করলো সে। তারপর বলল, শুদ্ধ ভাই, টাকা দেন। শুদ্ধ জিজ্ঞাসা করলো, কিসের টাকা? শীতল বলল, পরশুদিন না আমাদের বিয়ে? শুদ্ধ বলল, তাতে কি? শীতল বলল, বিয়ে শাড়ি কিনতে হবে না? শুদ্ধ বলল, শাড়ি পরেই বিয়ে করতে হবে কোথাও লেখা আছে নাকি? সবাই শাড়ি পরে, তুই না হলে লুঙ্গি কিংবা ফতুয়া পরবি। পরা হলেই হলো, কি পরলি ওটা মেন ফ্যাক্ট না। শীতল বলল, শুধু শুধু কথা পেঁচাবেন না বলে দিলাম। সায়েন্টিস্টকে বিয়ে করেছি কি এমনি এমনি নাকি? টাকা দেন, নয়তো বিয়ে ক্যান্সেল। শুদ্ধ বলল, কত দিতে হবে? শীতল বলল, আপাতত 10 দেন। শুদ্ধ বলল, 10 মানে? 10 টাকা শাড়ি হবে? শীতল বলল, 10 টাকা না, 10 লাখ। শুদ্ধ বলে উঠল, কি? থাক, করবো না বিয়ে, লাগবে না বউ। ক্ষমা দে বইন, এত দামি শাড়ি পরা বউ রাখার জায়গা নাই আমার রুমে। সিঙ্গেল আছি, সিঙ্গেলই মরবো। শীতল বলল, সত্যিই দেবে না? শুদ্ধ বলল, না। শীতল বলল, তাহলে বিয়েও করবো না। শুদ্ধ বলল, করিস না, তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি না। শীতল বলল, তাই না? ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। যে পুরুষ বউকে শাড়ি কিনে দিতে পারে না তাকে বিয়ে করার মানেই হয় না। শুদ্ধ বলল, যে মেয়ে বিয়ের আগেই হবু বরের থেকে 10 লাখ টাকা শাড়ি নিয়ে হার্ট অ্যাটাক করানোর পায়তারা জোরে, আমি তাকে বিয়েই করব না। অতঃপর কল কেটে গেল। কিছুক্ষণ আগে নেওয়া সিদ্ধান্তটা মাঠে মারা গেল। এরপর আর কেউ কারোর সঙ্গে কেউ তেমন কথা বলতো না। দুদিন পেরিয়ে গেল। দুজনই দৈনন্দিন কাজে নিজেদের বিজি রাখলো। অনলাইনে একে অপরকে অ্যাক্টিভ দেখলে তবুও তাদের সঙ্গে কথা হতো না, মেসেজ হতো না। শুদ্ধ দেশে ফেরার দিন শুদ্ধ ল্যাবে কাজ করার সময় এক ফাঁকে শীতলকে মেসেজ করলো, এই মুহূর্তে এয়ারপোর্টে আছি, রেডি থাক, আসছি। মেসেজ পাওয়া মাত্রই শীতল চটজলদি ব্যাগ প্যাক করে রেডি হয়ে শতরূপা চৌধুরীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বাড়ির গাড়িতে বসে যেতে যেতে রিপ্লাই করলো, বাড়িতেই আছি, জলদি আসুন। সকল ব্যস্ততা সামলে কেবল ফ্রি হয়েছে শাহাদাত চৌধুরী। পরনে এখনও সেনাবাহিনীর পোশাক। নেম প্লেটে জলজল করছে ওনার নিক নেম। পোশাকের সঙ্গে মিলিয়ে মাথায় ক্যাপ। অন্যান্য সময় মুখভর্তি কঠোর বোঝাই থাকলেও এখন ঠোঁটের কোণে এনেছে মুচকি হাসি। কারণ উনি ফোনের কথা বলছে 2 মেয়ে এবং সহধর্মীর সঙ্গে। একে একে নিচ্ছে বাড়ির সব সদস্যের খোঁজ। স্বর্ণ ও শীতলের বাবার সাথে কথা বলে চলে গেল। তারা এখন বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। বাবা মার পার্সোনাল কথা থাকতে পারে ভেবে একটু স্পেচ দিল। আর কি, মেয়েরা চলে যাওয়া মাত্রই সারাফাত চৌধুরী সিমিনকে অপলক দেখে বললেন, রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক নাকি? সিমিন বলল, হচ্ছে তো। শাহাদাত চৌধুরী বললেন, তুমি বরাবরই মিথ্যা বলায় কাঁচা সিমিন, কি হয়েছে বলো আমায়। সিমিন বলল, মেয়ে দুটোকে নিয়ে চিন্তা হয়, ছোটটা একটাও কথা শোনে না। এত বড় বিপদ থেকে বেঁচে ফেললো, অথচ মনে ভয় ডর কিছুই নেই। আগে যেমন সারা বাড়ি নেচে কুদে বেড়াতো, এখনও তাই। মেয়ে বড় হচ্ছে, কিছু বলতেও তো পারো না কি?
শাহাদাত চৌধুরী বললেন, ছোট মানুষ কি বলবো, ঠিক হয়ে যাবে। কথা শুনে সিমিন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালেন। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা আর কি। শাহাদাত চৌধুরী বুঝলেন অন্য কিছু ঘটেছে, নয়তো সামান্য ব্যাপারে কান্নাকাটি করার মতো মেয়ে সিমিন নয়। শাহাদাত চৌধুরী এবার হেসেই বললেন, এখন কি গোলাম নিয়ে মন ভালো করতে আসবো? স্বামীর কথা শুনে সিমিন উঠে দরজা আটকে দিলেন, এরপর ডুকরে কেঁদে ফেললেন। শাহাদাত চৌধুরী ওনাকে সময় দিলেন, কারণ উনি খুব ভালো করেই জানেন একটু পরে সিমিনই মুখ খুলবে। সত্যি সত্যি সেটাই হলো। সিমিন আঁচলে চোখ মুছে কণ্ঠস্বর নিচু করে বললেন, শুদ্ধ আর শীতলের মধ্যে কিছু একটা চলছে। শাহাদাত চৌধুরী বললেন, ক্লিয়ার কাট কথা বলো। সিমিন বলল, ওরা বোধহয় দুজন দুজনকে পছন্দ করে। শাহাদাত চৌধুরী বললেন, এমন মনে হওয়ার কারণ? এবার সিমিন খুলে বলতে লাগলো নিজের কানে শোনা কিছু কথা। দুদিন আগে দুপুরে বিয়ের ব্যাপারে শুদ্ধ ও শীতলের সব কথাই শুনেছেন তিনি। শুদ্ধ আজকের ফ্লাইটে ফিরবে আর তারা বিয়ে করবে, একথা সুস্পষ্ট। বাড়িতে জানাননি হলে সবাই কি মেনে নেবে, নাকি এই নিয়ে বিরাট ঝামেলার সম্মুখীন হতে হবে? শীতল না হয় দুরন্ত অবুঝ, কিন্তু শুদ্ধ, সে কিভাবে এ কাজ করতে পারে? তার মতো বিচক্ষণ ছেলের থেকে এসব আশা করা যায় না। একই বাড়িতে থাকে তারা, ভাই বোন। ভাই বোনের মধ্যে এসব জানলে মানুষ কি বলবে? শুদ্ধ পুরুষ মানুষ, তাকে হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু শীতলের গায়ে কলঙ্ক লাগাতে কেউ কার্পণ্যও করবে না। নিজের কথা শেষ করে উনি পুনরায় কাঁদতে লাগলো। অজানা ভয়ে দুদিন থেকে একেবারে মিয়রে গেছে তিনি, প্রেশার একদমই লো। শাহাদাত চৌধুরী সিমিনের কথা শুনে জবাবে এমন একটা কথা বললেন, যা শুনে সিমিন কথা হারিয়ে ফেললেন। বাকহারা হয়ে তাকিয়েই রইল। তখন শাহাদাত চৌধুরী ওনার বরাদ্দকৃত ফ্ল্যাটে লক খুলে ভেতরে প্রবেশ করলেন। বসলেন বিলাসবহুল সোফায়, এরপর এসির পাওয়ার বাড়িয়ে বললেন, যা হচ্ছে পুরোটাই একটা প্ল্যান সিমিন। শুদ্ধ শীতলের উপর কেউ তীক্ষ্ণ নজর রাখছে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, সবটাই নোট করছে। এমনকি তাদের হাতের ফোনটাও বর্তমানে অন্যের দখলে। সিমিন বলল, ফোন অন্যের দখলে মানে? কিছুক্ষণ আগেই তো শীতলের হাতে ফোন দেখলাম, ওটাই শুদ্ধ দিয়েছিল। যক্ষের ধনের মতো ফোনটাকে আগলে রাখে তোমার মেয়ে। শাহাদাত চৌধুরী বললেন, যুগ আপডেট, এখন ঘরে বসে থেকে ইনকাম করা যেমন সহজ হয়ে গেছে, তেমন ঘরে বসে অন্যের ক্ষতি করাটাও সহজ হয়ে গেছে। ফোন শীতলের হাতে, অথচ তার ফোন নম্বর, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব অন্যের আয়তে। কারো খোপের নজরে পড়েছে আমাদের সরল মেয়েটা। যা হচ্ছে এগুলো সব পরিকল্পনা মাফিক। তুমি টেনশন করো না, মোট কথা যা ভাবছো সেসব হবে না, সম্ভবও নয়। সিমিন বলল, আমার মেয়েটা ছোট শাহাদাত, আবেগী, এ বয়সে মেয়েরা ভুল পথে পা বাড়ায়। শাহাদাত চৌধুরী বললেন, শীতল বয়সে ছোট অবুঝ হলেও শুদ্ধ তা নয়। শীতল যদি পাগলামি করেও শুদ্ধ তাকে কখনোই পাত্তা দেবে না। আমাদের শুদ্ধ সেরকম নয় সিমিন, তার পার্সোনালি হাই লেভেলের। মানছি শীতল শুদ্ধর সাথে লেউলের সম্পর্ক, কিন্তু হঠাৎ করেই যে শুদ্ধ এত পরিবর্তন দেখে সন্দেহ হলো না তোমার? যে ছেলেকে বোম মারলেও বাড়তি কথা বলানো যায় না, সে এখন শীতলের সাথে তাল মিলিয়ে বক বক করে যায়। ছেলেটাকে অযথা ভুল বোঝো না। এদিকে স্যান্ডি লাফিয়ে উঠেছে ল্যাপটপের সামনে থেকে। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করলো শুদ্ধকে। শুদ্ধ কল রিসিভ করে স্যান্ডি প্রফুল্ল স্বরে বলে উঠল, কালপিটের আসল নাম ইয়াসিক সিকদার, থাকে ঢাকাতেই, মাফিয়া, ধামাকাদার খবর আব্বু, সিদ্দিকের খুব কাছের কেউ। শুদ্ধ বলল, তখন দুপুর 1টা। বিরক্ত মুখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে স্যান্ডি। বিরক্তিতে চোখ মুখ উচকে আছে তার। পাশের জনকে ইশারায় কিছু জিজ্ঞাসা করে গালি ছুড়ল নিজের ভাষায়। কোনোভাবে কিছু হচ্ছে না। এই দিকে শুদ্ধ জানিয়েছে দুদিনের মধ্যে কাজ না হলে তার গপকে দিয়ে দেবে আরেকজনকে। নতুন একটি গপ জুটিয়েছে। হারামজাদা শুদ্ধ মুখের মুখেই হুমকি দিয়েছে তা নয়, বিদেশি গপকে লিপকিস করার ভিডিওটা প্রমাণ হিসেবে রেখেছে তার সেলফোনে। তার বাপ আবার পুলিশ, পুলিশের মেয়েকে ঠকানোর কেসে 14 শিকারের ভাত কপালে নাচছে। হঠাৎ বিপ বিপ শব্দে রেড অ্যালার্ট বেজে উঠল। অ্যালার্ট বেজে ওঠায় ল্যাপটপের দিকে তাকিয়ে লাফিয়ে উঠেছে। লোকেশন শো করছে, জায়গাটা ঢাকার মধ্যে। লাল গোল মার্ক করার জায়গাটা একটা বাজার। অবশেষে তার কষ্ট সফল। সে দ্রুত কল করলো শুদ্ধকে। খুশিতে তার মন বাকুম বাকুম করছে। 3বারের বেলা শুদ্ধ কল রিসিভ করা মাত্রই স্যান্ডি প্রফুল্ল স্বরে বলে উঠল, কালপেটের আসল নাম ইয়াসিক সিকদার, থাকে ঢাকাতেই, মাফিয়া, ধামাকাদার খবর আব্বু, সিদ্দিকের খুব কাছের কেউ। শুদ্ধের ভ্রুজোড়া কুঁচকে গেল। আবু সিদ্দিক জড়িত সে আগেই জেনেছে। এই সুযোগে প্রমাণসহ সায়নকে দেখিয়েছে বিদায় সায়ন দল ছেড়েছে। কিন্তু ইয়াসির, এই ছেলেকে, তার সাথেই বা কিসের শত্রু? মাফিয়া? মাফিয়া এলো কোথা থেকে? তার যতদূর মনে পড়ছে মাফিয়ার সাথে চৌধুরী বাড়ির কোনো ঝামেলাই হয়নি। তবে নাকি এটার পেছনে অন্য গল্প রয়েছে। সে আপাতত নিজের ভাবনা ছেদ ঘটিয়ে বলল, ও যে মাফিয়া তুই কি করে জানলি? স্যান্ডি বলল, যেই কোডটা পাঠিয়েছিলি ওটা দিয়ে এখন তার ডিটেলস শো করছে। শুদ্ধ বলল, ছবি আছে? স্যান্ডি বলল, আছে, সালারে দেখেই আমি ফিদা ভাই।
শুদ্ধ বলল তার কাছে পৌঁছানোর উপায়। স্যান্ডি বলল জানাচ্ছি। শুদ্ধ বলল ওকে। কথা বলে স্যান্ডি কল কেটে পুনরায় কাজে লেগে পড়ল। শুদ্ধের ফোনে পরপর নোটিফিকেশন এলো। চেক করে দেখলো একটি ছেলে, দেশি ও বিদেশি সংমিশ্রণে তার মুখায়ব। তাকে এক পলক দেখে শুদ্ধ আধশোয়া হয়ে বিছানায় বসলো। ব্যস্ত হাতে ফোনে টুকটাক কি করতেই তার সামনে দেয়াল ভেদ করে একটা পর্দা তৈরি হলো। সেই পর্দায় ভাসতে থাকলো ইয়াসিরের ছবি এবং তার সম্পর্কে নানান তথ্য। ইয়াসিরের জন্ম ইতালির রাজধানী রোমে, তবে বড় হয়েছে সুইডেনে। তার বাবা বাঙালি হলেও মা বিদেশি। তাদের দুজনের সংমিশ্রণে ইয়াসির। ভাই বোন আছে কিনা তাও জানা যায়নি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু বলা নেই। তার বাবা মা কোথায়, সে কেন মাফিয়া হলো, এসব অজানা। তবে সব কথার এক কথা যে বর্তমানে সুইডেনের নামকরা মাফিয়া। বিশাল বড় গ্যাং রয়েছে তার। তবে এ অবধি তাকে কেউ দেখেনি। সে দেখতে কালো নাকি ফর্সা, লম্বা নাকি খাটো তাও কেউ জানে না। তবে সংবাদ মাধ্যমে জানা গেছে ইয়াসির সিকদার খুব সাধারণ পোশাক, সাধারণ বেশে চলাফেরা করে, অথচ ছেলে হয়েও তার প্রকৃত রূপ চোখ ধাঁধানো। তথ্য অনুযায়ী এইটুকু পরে শুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে তার ছবিটা জুম করে দেখলো। পিস্তল, তার ঠোঁটে হাসি নেই, ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সেগুলোর দিকে। এক হাতে কারুকাজ করা রক্ত খণ্ডিত মাখানো ছুরি। শুদ্ধ ছবিটা আরো জুম করে দেখলো ইয়াসিরের পেছন সাইড। এরপরই হো হো করে হেসে উঠল, কারণ তার ধারণা সঠিক। ইয়াসিরের নাম ইয়াসির হলেও ছবির মানুষটা ইয়াসির নয়। এই ছবিটা কোনো অ্যাকশন মুভির তামিল নায়ক। শুটিং শেষে ছবিটা তোলা। মোদ্দা কথা, কোনো মাফিয়ার এভাবে শো অফ করবে না। তারা যেসব কাজে যুক্ত যত পারে নিজেদের আড়াল রাখবে, নয়তো তাদের ভয়ঙ্কর কাজ সর্বসম্মুখে চলে আসার সম্ভাবনা থাকে। ইয়াসির যদি এটা না হয় তবে কে সে? কেনই বা সে নিজেকে এভাবে পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে? শুধু পা নাচাতে নাচাতে কিছু একটা ভেবে ফিচেল হাসলো। এই হাসির মানে কি? কি চলছে তার মনে? এই প্রশ্নের উত্তর জানা গেল না, যাবেও না, যতক্ষণ না সে নিজে থেকে কাউকে কিছু জানায়। ঘড়ির কাঁটা তখন টিক টিক করে চলছে নিজ নিয়মে। রুমের এক কোণে রাখা ট্রলিটা টেনে সে সবকিছু গুছিয়ে নিল। আর ঘন্টাখানিক পরেই তার ফ্লাইট। সেসব কাজের জন্য যাকে ডাকা হয়েছিল সেসব কাজ শেষ। ফাইনাল রেজাল্ট জানা যাবে 3 মাস পর। ড্রয়িং রুম থেকে অর্ক, হাসান ও কামরানের কথা শোনা যাচ্ছে। দেশে ফেরার আনন্দে তারা ছোট বাচ্চাদের মতো খুশিতে ডগমগ করছে। একটু পরপর পচাচ্ছে হাসানকে। হাসান নিজেও বন্ধুদের সাথে তাল মিলাচ্ছে। তার মনটা বেশ ভালো। যতটা মন খারাপ নিয়ে দেশ ছেড়েছিল, এখন ডাবল খুশি নিয়ে দেশে ফিরে যাচ্ছে। শুদ্ধর পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সে। বউটাকে একটু টাইট দেওয়াতে বউটা মিনমিন করছে। যে মেয়ে ভুল করেও কল মেসেজ দেয় না, সে প্রতি ঘন্টায় খোঁজ নিচ্ছে। এদিকে শুদ্ধ বড় স্যারের সাথে কথা বলে কিছু ব্যাপারে আলোচনা সেরে নিল। প্রয়োজনে সবকিছু ঠিকঠাক কিনা সেটা চেক করলো। এরপর সময় হয়ে এলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লো এয়ারপোর্টের দিকে। যেতে যেতে কত গল্প, হাসাহাসি, আড্ডা হলো। টুকটাক ফর্মালিটি পূরণ করে ঠিক সময় প্লেন উঠতে শুরু করলো। সবার মনে তখন আপন দেশের মা মাটির ছোঁয়ায় অপেক্ষায়। শুধু দেশে ফিরেছে কাউকে জানায়নি। সেদিন তার রুমে লাস্ট শীতলের সাথে কথা হয়েছিল। এরপর শীতলের ফোন সায়নের কাছে, বিধায় তার কথা বলার সুযোগ মিলেনি। তবে সে অবগত শীতল দেশে ফেরার কথা শুনে পুপির বাসায় চলে গেছে। বোকা মেয়েটা সত্যি সত্যি ভেবেছিল তাকে বিয়ে করার জন্য দেশে ফেরার কথা বলেছিল। তা হয় নাকি? তারা একই বাড়িতে জন্ম, একসাথে বেড়ে ওঠা, লোক সমাজেও পরিচিত ভাই বোন হিসেবে। মোদ্দা কথা, দুজনের কারো মনে কারোরই জন্য কোনো রকম ফিলিংস নেই। যদি থাকতো তাহলে না হয় ভাবা যেত। এইটুকু ভেবে শুদ্ধ নিজেই হতবাক হয়ে গেল। আসলে কি ভাবা যেত? বোধ হয় যেত না। এই বিশেষ কারণ সায়ন ও স্বর্ণ। সে তাদের কথা সব জানে। তারা দুজন দুজনকে যে পাগলের মতো ভালোবাসে তাও জানে। সায়ন চালাক আর স্বর্ণ মুখচোরা বলে বাসায় এতদিন কেউ খেয়ালই করেনি। করবে না তাও কিন্তু নয়। আজ অথবা কাল তাদের কথা বাড়ির শুদ্ধ সবাই জানবে। শাহাদাত চৌধুরী কিভাবে মেনে নেবে ব্যাপারটা জানা নেই। তবে ভিলেন হিসেবে সারাফাত চৌধুরী নিজে। উনি কখনো স্বর্ণের সাথে সায়নের বিয়ে হতে দেবে না। যদিও দেয় তবে রাজনীতি ছাড়ার শর্ত দেবে, যেটা সায়ন কখনো মানবে না। আর এসব নিয়ে একটা ঝামেলা হবে বলারও অপেক্ষা রাখে না। যদিও ঝড়ঝাপটার সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, তাদের বিয়েও হবে, সংসারও হবে। সায়ন স্বর্ণকে মেনেও নেবে। কিন্তু ভুলক্রমে যদি তার সঙ্গে শীতলে কিছু হয়, তাদের বাড়ির কেউ মানবে না। কারণ এটা হয় না। লোক সমাজ বলেও কিছু আছে। যদি তাদের দুই ভাইয়ের সাথে স্বর্ণ ও শীতল জড়িয়ে যায়, তখন আপনা আপনি খারাপ বদনাম জটে যাবে। একই বাড়ি, একই পরিবারের থেকে একই ঘটনা, সেগুলো শুনতেও বিশ্রী লাগবে। তাছাড়া পুরুষ মানুষ কলঙ্কদাতা, তবুও তাদের গায়ে কলঙ্ক লাগে না। যা লাগে সবটাই মেয়েদের গায়ে। তখন দেখা যাবে সায়ন স্বর্ণ বেঁচে গেলেও একই ঘটনা ঘটায় শীতলের গায়ে তার নামে কলঙ্ক লেপটে যাবে। বাজে কথা রটানো হবে। চৌধুরী বাড়ি শিক্ষা নিয়ে কথা উঠবে। এগুলো হবে জানা সত্ত্বেও এসবে জড়ানো ঠিক হবে না। কারণ বাড়ির সদস্যকে নিয়ে ওর একটা পরিবার, আর পরিবারের দিকে কেউ
কাদা ছোঁড়াছুড়ি করলে সহ্য করতে পারবে না। বলা বাহুল্য শীতলও শখ ও স্বর্ণের মতো ধীর শান্ত স্বভাবের নয়। যদিও হতো তাহলে তাকে শাসন করা লাগতো না, আর না মার ধমকের উপর রাখতে হতো। কিন্তু প্রকৃতপক্ষে শীতল রয়েছে খুবই দুষ্টু। চঞ্চলতা তার রন্ধ্রে রন্ধ্রে। তাকে ছাড়া কাউকেই ভয় করে না, বারণ শোনে না। তার উপরে তার আর্মি বাবাকে কাছে পায় না দেখে সারাফাত চৌধুরী একটু বেশিই লাই পায়, প্রশ্রয় পায়। এইটুকুতে মেয়েটা সাপের 5 পা দেখে এবং আবদার না মেটানো অবধি ওর যেতে অটল থাকে। এই জন্য একটু আধটু শাসন করতে হয় এই যা।